আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে এখানে নিট 2022-এর যে কোশ্চেন পেপার অ্যানালাইসিস করার কথা ছিল সেটা অ্যানালাইসিস করব। তোমরা সকলে খাতা পেন নিয়ে রেডি হও। আমরা এক্ষুনি আমাদের সলিউশন শুরু করব। আমাদের তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের লাইভ সলিউশন নিট 2022 ফিজিক্স কোশ্চেন পেপার। তোমরা সকলেই দেখেছো এবছর ফিজিক্স কোশ্চেন পেপারে আমাদের টোটাল 50টা কোশ্চেন ছিল, যার মধ্যে আমাদের করতে হবে 45টা কোশ্চেন। এবার তো আমরা শুরু করছি আজকের লাইভ সলিউশন। আশা করি তোমাদের বিষয়টি ভালো লাগবে। তোমরা সলিউশনটা আমার সাথে সাথে টুকে নিতে পারো খাতা থেকে, আমি যেভাবে বোর্ডে করবো। দেখো, এখন অ্যাকচুয়ালি প্রথমে দুটো কথা একটু বলে নেব যে আমাদের এই যে নিট পরীক্ষায় আমাদের যে কোশ্চেন গুলো সলভ করতে হয়, এখানে মনে রাখতে হবে যে সমস্ত কোশ্চেন যদি তোমরা একদম নিউমেরিক্যাল টু দি পাই সলভ করে করে করতে যাও তাহলে এটা অনেক সময় লাগবে। সেজন্য আমাদের এখানে থিওরির ওপর অনেকটা ভর করে চলতে হয়। অর্থাৎ একটা কোশ্চেন যখন আমরা পড়বো, আমার প্রথমেই মাথায় আসতে হবে যে সেই কোশ্চেনটা কোন টপিক থেকে এসছে, তার বেসিক থিওরি কি আছে, এবং সেই থিওরির উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের উত্তর কি হবে সেটা কিছুটা বুঝতে পারি। তো সেখানে আমাদের কিছুটা কনসেপশন, কিছুটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এই সবের উপর বেস করে অঙ্কগুলো করতে হয়। তো যেমন ধরো আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, আমরা শুরু করছি। দেখো, ফার্স্ট কোশ্চেন, প্রথম যে প্রশ্নটা এখানে আমাদের দিয়েছে, এখানে দেখো বলেছে যে ম্যাচ দ্য লিস্ট। তো এই ফার্স্ট কোশ্চেন এখানে যেটা বলা আছে, দেখো যে প্রথমে বলা আছে এএম রেডিও ওয়েভস, তারপরে আছে মাইক্রোওয়েভস, তারপরে আছে ইনফ্রারেড রেডিয়েশন, তারপরে আছে এক্স রে। তো আমরা সকলে জানি যে আমাদের এএম ওয়েভ যেটা হয় তার ওয়েভলেন্থ সবচেয়ে বেশি হয়। এএম ওয়েভের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি হয়, এটা তোমরা সকলেই জানো। তো সেই জন্য যেহেতু এএম ওয়েভের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি হয়, তাহলে এখানে দেখো সবচেয়ে বেশি যে ওয়েভলেন্থ আছে সেটা হচ্ছে 10⁻²। সবচেয়ে বেশি ওয়েভলেন্থ যেটা আছে সেটা হচ্ছে 10⁻²। তাহলে 10⁻² যদি আমার সবচেয়ে বেশি ওয়েভলেন্থ হয়, তাহলে আমার এ এর অপশনটা এএম রেডিও ওয়েভের সাথে আসবে কত নম্বর? দেখো 2 নম্বর। তাহলে এবার আমরা একটু আগে অপশনকে লক্ষ্য করবো। আমরা যদি অপশনটাকে লক্ষ্য করি, দেখো তাহলে এ হবে 2। তাহলে এখানে যে কটা অপশন আছে তার মধ্যে কেবলমাত্র এই 2 নম্বর অপশনে আছে এ ইজিক্যাল টু 2। এ ইজিক্যাল টু 2 এটা আছে 2 নম্বর অপশনে। তার মানে আর কোথাও কিন্তু এ এর সাথে 2 নেই। তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের 2 নম্বর অপশনটা কারেক্ট হবে। তাহলে এখানে কিন্তু বাকি যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রেডিয়েশন, এক্স রে, এইগুলো কার সাথে কে ম্যাচ করছে এটা পরীক্ষা হলে বসে দেখার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট দেখবো এএম রেডিও ওয়েভ সেটা সবচেয়ে বড় হয় এবং সেটা 10⁻² মিটার, তার থেকে বড় ভ্যালু এখানে নেই। তাহলে এ এর সাথে 2 আসবে, এ এর সঙ্গে 2 ম্যাচ হচ্ছে একমাত্র অপশন 2 তে। তাহলে অপশন 2টা কারেক্ট অ্যান্সার। তো আমার প্রবলেম সলভ।
এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে যে a square loop of side 1 meter, a square loop of side 1 meter and resistance 1 ohm is placed in a magnetic field of 0.5 Tesla. If the plane of the loop is perpendicular to the direction of the magnetic field, the magnetic flux through the loop is, তোমাকে ফ্লাক্স বের করতে হবে। তো তোমরা সকলে জানো ফ্লাক্সের ফর্মুলা phi is equal to b into a, ফ্লাক্সের ফর্মুলা হয় phi is equal to b into a। তাহলে এখানে b ম্যাগনেটিক ফিল্ড দেখো দিয়েছে 0.5 টেসলা, তো b 0.5 পুট করে দাও। আর এরিয়া অফ ক্রস সেকশন দেখো, এরিয়া অফ ক্রস সেকশন এখানে দেখো সাইড বলেছে 1 মিটার, তাহলে এরিয়া মানে সাইড স্কোয়ার, দ্যাট ইজ 1 স্কোয়ার, তাহলে ইওর অ্যান্সার ইজ 0.5। তাহলে 0.5 দেখো আমার অপশন বি তে আছে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। একদম ছোট্ট ছোট্ট সমস্যা, জাস্ট আমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে, ফ্লাক্স ইকুয়াল টু বি ইনটু এ, ফ্লাক্স ইকুয়াল টু বি ইনটু এ যদি আমরা খেয়াল রাখি তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 3। তো নেক্সট দেখো আমরা যদি কোশ্চেন নাম্বার 3 তে চলে যাই, কোশ্চেন নাম্বার 3 তে আমাদের কি বলছে, a copper wire of length 10 meter and radius 10 to the power minus 2 by root pi meter has electrical resistance 10 ohm. The current density in the wire for an electric field strength of 10 volt per meter. তাহলে এখানে আমাকে কি কি দিয়েছে, লেন্থ দিয়েছে, আমাকে রেডিয়াস বলে দিয়েছে, আমাকে রেজিস্ট্যান্স বলে দিয়েছে, আমাকে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বলেছে, বার করতে হবে কারেন্ট ডেন্সিটি। তো আমাদের এখানে চিন্তা করতে হবে যে আমাদের ওহমস ল এর ভেক্টর ফর্ম আমরা জানি, দেখো ওহমস ল এর ভেক্টর ফর্ম J ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ই। তোমরা এও জানো সিগমা মানে 1 বাই রো, রো হলো রেজিস্টিভিটি। এবার দেখো আমরা এখানে লিখতে পারছি তাহলে ই বাই রো, রো মানে কি, রো হচ্ছে রেজিস্টিভিটি, দ্যাট ইজ আর ইনটু এ বাই এল, তাহলে এলটা কোথায় চলে গেল উপরে, তাহলে ইএল বাই আর। এবার দেখো তোমাকে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে 10, তাহলে ই এর ভ্যালু আমি 10 পুট করব, তাহলে ই এর জায়গায় এখানে যদি আমরা 10 পুট করে দিই, এল এল হচ্ছে লেন্থ, দেখো লেন্থ আছে 10 মিটার, তো এল 10 পুট করো। রেডিয়াস, রেডিয়াস কত আছে দেখো, সরি আর হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স আছে দেখো 10 ওহম, তাহলে আর এর জায়গায় 10 পুট করো। আর এরিয়া, এরিয়া মানে পাই আর স্কোয়ার, তো পাই এখানে আর স্কোয়ার, আর হলো রেডিয়াস, তো রেডিয়াস 10 টু দি পাওয়ার মাইনাস 2 বাই রুট পাই, তাহলে রুট পাইটা উপরে চলে গেলে এটা পাই হয়ে যাবে স্কোয়ার করার জন্য। আর এখানে দেখো এটা পাই হয়ে গেল রুট পাইটা, আর 10 টু দি পাওয়ার মাইনাস 2 কে স্কোয়ার করলে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের জি এর ভ্যালু চলে আসছে, তাহলে দেখো কত আমাদের জে চলে আসবে এখানে 4 5 6, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, এটা হবে আমার কারেন্ট ডেন্সিটি, এত অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। তাহলে 10 টু দি পাওয়ার 5 মানে আমার অপশন 2 ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আমাদের সিম্পল ফর্মুলা গুলোকে মেমোরাইজ করতে হবে, ফর্মুলা গুলো যদি আমাদের মনে থাকে তাহলেই কিন্তু আমরা একদম অঙ্কগুলো করতে পারছি। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনে আমাকে কি বলছে, সরি 2 নম্বর না 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে আমাদের কি বলেছে দেখো যে the ratio of the radius of gyration of a uniform ratio of the radius of gyration of a uniform disk about an axis passing through the center and the normal to the plane to the radius of gyration। দেখো আমরা জানি যে radius of gyration কে দিয়ে লেখা হয় root over I by m, মানে moment of inertia by mass তার root। তাহলে এখানে radius of gyration রেশিও তার মানে কি হবে k1 by k2 root over of i1 by i2। এবার i1 by i2 যদি আমরা পুট করি, আর এখানে হচ্ছে দেখো i by m করলে আমাদের কত আসছে, i হচ্ছে দেখো আমাদের যদি আমরা অ্যাবাউট দ্য সেন্টার করি, অ্যাবাউট দ্য সেন্টার i এর ফর্মুলা হচ্ছে ডিস্কের ক্ষেত্রে হাফ m r স্কোয়ার, আর অ্যাবাউট দ্য ডায়ামিটার i হচ্ছে 1/4 m r স্কোয়ার। তাহলে 1/4 m r স্কোয়ার এখানে যদি পুট করে দাও, দেখো
তাহলে এখানে mr স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, √4/2, দ্যাট মিনস √2। তাহলে √2:1 হবে তোমার অ্যান্সার। √2:1 মানে অপশন দেখো 4 এ আছে। Option 4 is the correct answer. √2:1, K1/K2, ratio of the radius of gyration. Radius of gyration এর বাংলা তোমরা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ। তাহলে আমাদের প্রথম মনে রাখতে হবে যে চক্রগতি ব্যাসার্ধ কে, তার ফর্মুলা √I/m। এবার এখানে মাস তো কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ একই জিনিস, দুটোই সেম ডিস্ক আছে। তাহলে K1/K2 √I1/I2। আমরা সিম্পল দুটো I1 I2 ফর্মুলা পুট করব। তাহলে আমাদের মনে রাখতে হবে থিওরি। What is the formula of moment of inertia of a disk, about the center, about the diameter? You just have to put the formulas and the solution is ready. That is √2:1. Next, question number 5. Now, question number 5 এ কি বলছে? which is the angle between electric lines of force and the equipotential surface. এটা দেখো আমি বলেছিলাম আমাদের বেশ কিছু অঙ্ক থাকে একদম কমপ্লিট থিওরি বেস। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর থিওরিটা পড়েছি যে লাইনস অফ ফোর্স ইকুইপোটেনশিয়াল সারফেসকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে। তাহলে পারপেন্ডিকুলারলি মানে 90 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে কত? 90 ডিগ্রি। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো আমরা আসছি কোশ্চেন নাম্বার 6। phase angle and plane angle and solid angle have, দেখো plane angle আর solid angle এদের হচ্ছে ইউনিট আছে কিন্তু এদের ডাইমেনশন নেই। তাহলে বোথ এদের কি আছে? ইউনিট আছে কিন্তু এদের ডাইমেনশন নেই। তাহলে আমরা অপশন 3 টা দেখো বলা আছে ইউনিটস বাট নো ডাইমেনশন। অপশন 3 ইজ দ্য কারেক্ট। অপশন 3 ইজ দ্য কারেক্ট। তাহলে দেখো আমাদের প্রথম 6টা কোশ্চেন তাহলে হয়ে গেল। আমরা এবার নেক্সট পেজে চলে যাব। দেখো নেক্সট আমাদের কি আছে, দেখো নেক্সট এবার কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 দেখো বলছে the angular speed of a flywheel moving with uniform angular acceleration changes from 1200 RPM to 3120 RPM in 16 সেকেন্ড। তাহলে এখানে প্রথম কাজ হবে তুমি আগে ওদের অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করো। দেখো ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাকে 1200 RPM বলছে, দ্যাট ইজ 2 পাই ইন্টু 1200 বাই 60। 2 পাই ইন্টু 1200 বাই 60। ওমেগা 2 হচ্ছে দেখো 3120 RPM, দ্যাট মিনস 2 পাই ইন্টু 3120 বাই 60। এবার তোমাকে টাইম দিয়ে দিয়েছে কত? t 16 সেকেন্ড। Now they ask what is the angular acceleration. So angular acceleration alpha is equal to omega 2 minus omega 1 by t. তুমি এখানে omega 2 omega 1 আর t এর যদি ভ্যালু গুলো পুট করো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। জাস্ট omega 1 omega 2 আর t এই তিনটে ভ্যালু এখানে পুট করো। পুট করে তুমি যদি সলভ করো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে এখানে কত? then you get that your answer, that is 4 পাই। তোমার অ্যান্সার আসবে 4 পাই। জাস্ট এই ভ্যালুগুলো পুট করতে হবে। এই অঙ্কটার মেইন টেকনিক হচ্ছে এইটা, এই যে আরপিএম এ আছে দ্যাট ইজ 1200 আরপিএম, তো এটাকে আরপিএস করতে হয়, রিভলিউশন পার সেকেন্ড। সেই জন্য এটাকে তোমাকে 60 দিয়ে ডিভাইড করতে হবে। তোমাকে এটা 60 দিয়ে ডিভাইড করতে হবে। তো 60 দিয়ে ডিভাইড করলে দেখো আমাদের আরপিএস হয়ে যাবে। এবার 2 পাই ইনটু আরপিএস করলে আমরা ওমেগা 2 ওমেগা 1 পেয়ে গেলাম। সো আলফা ইজ ইকুয়াল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। এবার দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলছে? two resistance 100 ohm and 200 ohm are connected in parallel. তাহলে দুটো রেজিস্ট্যান্সকে আমরা প্যারালাল কম্বিনেশনে লাগাচ্ছি, একটা 100 ওহম আর একটা আছে 200 ওহম। The ratio of the thermal energy deployed 100 ohm and 200 ohm. থার্মাল এনার্জি, তো থার্মাল এনার্জি বা থার্মাল পাওয়ার এর যে ফর্মুলা দেখো, পাওয়ারের ফর্মুলাটাই ভাবো যে পাওয়ার ইকুয়াল টু কি হয়? ভি স্কোয়ার বাই আর। তাহলে পাওয়ার রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল।
তাহলে থার্মাল এনার্জিও রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তাহলে আমাকে যদি এনার্জি বার করতে হয় রেশিও, তাহলে E1/E2 এনার্জি রেশিও আমরা লিখবো তাহলে কত, R2/R1। তাহলে এখানে R2 হচ্ছে 200, R1টা হচ্ছে 100, সো রেশিও করলে হচ্ছে 2/1, দ্যাট ইজ 2:1। রেশিও আসছে তাহলে 2:1, সো অপশন 4। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9। Two objects of mass 10 kg and 20 kg respectively are connected to the two ends of a rigid rod. Two objects of mass 10 kg or 20 kg are connected to ends of a rigid rod of length 10 meter. একটা রড আছে, রডের লেন্থ ধরো সাপোজ এটা একটা রড, এর লেন্থ হচ্ছে 10 মিটার। এখানে একটা মাস আছে, সেটা M1, এটা তোমায় বলেছে 10 কেজি। এখানে একটা মাস আছে, এটা M2, এটা হচ্ছে 20 কেজি। তোমাকে বার করতে হবে from 10 কেজি মাস what is the position of the center of mass. Suppose this is the position of the center of mass. from 10 কেজি সেন্টার অফ মাস কত দূরে আছে, x ডিস্টেন্সে। তাহলে এই x এর ফর্মুলা দেখো আমরা জানি M2 into D by M1 plus M2। তাহলে এখানে M2 ভ্যালু 20, D মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বিটুইন দ্য টু মাসেস কত 10 মিটার, সো ইনটু 10 বাই M1 প্লাস M2 মানে 10 প্লাস 20। 10 প্লাস 20 করো, তাহলে দেখো চলে আসতো কত 200/30, তার মানে 20/3। ওর অ্যান্সার ইজ 20/3 মিটার। তাহলে ফ্রম দ্য 10 কেজি মাস ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ মাস হবে 20/3, সো অপশন 4 ইজ দ্য কারেক্ট। নেক্সট হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 10। Question number 10 বলছে an ideal gas undergoes for different process from the same initial state as shown in the figure below. These processes are adiabatic, isothermal, isobaric and isochoric. বলছে the curve which represent the adiabatic process. তাহলে এখানে চারটে গ্রাফের ছবি আছে 1 2 3 4, একটা আইসোথার্মাল, একটা অ্যাডিয়াবেটিক, একটা আইসোবারিক, একটা আইসোকোরিক। তো দেখো আমরা জানি যে অ্যাডিয়াবেটিক কার্ভের স্লোপ সবচেয়ে বেশি হয়। তাহলে এখানে দেখো এই যে চারটে গ্রাফ দেখতে পাচ্ছ, তার মধ্যে 2 নম্বর গ্রাফটা হচ্ছে সবচেয়ে স্টিপার। এই গ্রাফ 2 যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে স্টিপার। অ্যাডিয়াবেটিক গ্রাফের স্টিফনেস সবচেয়ে বেশি হয়। তাহলে সেই জন্য 2 নম্বরটাই তোমার অ্যাডিয়াবেটিক প্রসেসকে রিপ্রেজেন্ট করবে। তাহলে তোমার অ্যান্সারটা হবে অপশন 4, অর্থাৎ গ্রাফ নাম্বার 2 রিপ্রেজেন্ট দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস। নেক্সট বলেছে দেখো দ্য পিক ভোল্টেজ অফ দ্য এসি সোর্স। তো আমরা জানি এসি ভোল্টেজের ক্ষেত্রে আরএমএস কারেন্ট আইআরএমএস ইজ ইকুয়াল টু কি হয় I0/√2। তাহলে পিক ভ্যালু কি হবে √2 ইন্টু আইআরএমএস। তাহলে √2 টাইমস অফ দ্য আরএমএস ভ্যালু দেখো অপশন 1 এ আছে, √2 টাইমস দ্য আরএমএস ভ্যালু অফ দ্য এসি সোর্স। তাহলে পিক ভ্যালু অফ দ্য এসি কারেন্ট ইজ √2 টাইমস অফ দ্য আরএমএস ভ্যালু, তাহলে √2 আইআরএমএস, দ্যাট ইজ অপশন 1। এবার দেখো আমরা যদি 12 নম্বরে চলে যাই, কি বলছে the energy that will ideally related by 100 kilowatt transmit in 1 hour। তাহলে এনার্জি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান মানে কি পাওয়ার ইনটু টাইম। তাহলে পাওয়ার 100 কিলোওয়াট, দ্যাট ইজ 100 ইনটু 10⁻3। আর টাইম দেখো 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, 3600। সো এটা অ্যান্সার আসছে তাহলে 36 ইনটু 3 4 5 6 7, 36 into 10⁻7, 36 into 10⁻7 joule. That is option 3. Option 3 is the correct option. Next question number 30. Which in half wave rectification, if the input frequency if the half wave rectification, if the input frequency is 60 hertz, then the output frequency would be, তাহলে 60 hertz যদি আমার ইনপুটে ফ্রিকোয়েন্সি হয় তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সি কত হবে।
তো আমরা জানি যে হাফ ওয়েভ রেকটিফিকেশনে ইনপুট আর আউটপুটের ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয় না। ইনপুট আউটপুট ফ্রিকোয়েন্সি রিমেইন সেম ইন কেস অফ হাফ ওয়েভ রেকটিফিকেশন। আমরা অ্যান্সার হবে 60 হার্টজ করে অপশন 1। তো এবার আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো নেক্সট পেজ, দেখো নেক্সট পেজে আসছি আমরা। ফার্স্ট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 14, a light ray falls on a glass surface. A light ray falls on a glass surface, refractive index √3 at an angle 60 degree. তা তোমাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে দিয়েছে I 60 ডিগ্রি, তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিচ্ছে কত? √3। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্র্যাক্টেড অ্যান্ড রিফ্লেক্টেড রে। তাহলে ফার্স্টে আমাকে এখানে দেখো কি বলছে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন রিফ্লেক্টেড রে অ্যান্ড রিফ্র্যাক্টেড রে যদি আমি থিটা ধরি, থিটা বের করার ফর্মুলা হয় 180 ডিগ্রি মাইনাস I প্লাস আর। আরটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে এখান থেকে I থেকে আমাকে আগে আর বার করতে হবে। তো আমরা কি ফর্মুলায় যাব? মিউ ইজ ইকাল টু সাইন I বাই সাইন আর। মিউর ভ্যালু √3, সাইন I মানে সাইন অফ 60 ডিগ্রি, তাহলে সাইন আর, তাহলে সাইন আর আসবে দেখো তোমার হাফ, সাইন আর হাফ, দ্যাট ইজ আর 30 ডিগ্রি। তাহলে এবার এখানে তুমি যদি ভ্যালু পুট করে দাও, তাহলে 180 মাইনাস 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে হয়ে গেল আমার 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের মাঝের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। সো অপশন 1 ইজ দ্য কারেক্ট। অপশন 1 ইজ কারেক্ট। বুঝা গেল? দেখো এবার নেক্সট কোশ্চেন নাম্বার 15। 15 এ কি বলছে? তোমাকে একটা ইকুয়েশন দিয়েছে যে সোডিয়াম 1122 ইজ ইকাল টু কি দেওয়া আছে দেখো, এক্স প্লাস ই টু দি পাওয়ার প্লাস, এটা মানে হচ্ছে পজিট্রন, ই মানে ইলেকট্রন, কিন্তু ই এর উপরে যদি প্লাস সাইন থাকে তাহলে সেটা হচ্ছে পজিট্রন, আর নিউ, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ এনার্জি। তোমাকে এখানে এক্সটা বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি ইকুয়েশনটাকে একটু লিখে নিই, দেখ আমাদের যেটা দেওয়া হয়েছে কি, যে সোডিয়াম 1122, এখানে এক্স, এটা পজিট্রন, পজিট্রন মানে অ্যাকচুয়ালি 10, আর এটা এনার্জি। তাহলে এবার এক্স কত হবে? তাহলে দেখো 11 থেকে তো 1 চলে গেল, তাহলে এক্স এর নিচে কত আসবে? 10, আর এখানে 0 আছে, তাহলে এখানে 22, তাহলে 22 থাকলো, তাহলে এক্স হবে 1022। তাহলে 1022, 10 হচ্ছে নিয়ন হয়, তাহলে দেখো এখানে নিয়ন 1022 অপশন 1 এ আছে, তাহলে এক্স হবে তোমার অ্যাকচুয়ালি নিয়ন 1022, মানে অপশন 1 ইজ দ্য কারেক্ট। নেক্সট কি বলছে দেখো কোশ্চেন নাম্বার 16 এ, if the initial tension on a straight string is double, then the ratio of the initial and the final speed. তো একটা স্ট্রেট স্ট্রিং এ তার স্পিড, ভেলোসিটি অফ দ্য ওয়েভ বা স্পিড অফ দ্য ওয়েভ টেনশনের রুট ওভারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, ভি প্রপোর্শনেট √t। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো v1 বাই v2 ইজ ইকাল টু রুট ওভার অফ t1 বাই t2। v1 বাই v2 ইজ ইকাল টু রুট ওভার অফ t1 বাই t2। তাহলে এখানে বলছি if the initial tension on the straight string is double, then the ratio, তার মানে আমার ফাইনাল টেনশনটা যা হবে ইনিশিয়াল টেনশন তার ডবল, তাহলে ফাইনাল টেনশনটাকে যদি আমরা T2 ধরে থাকি, তাহলে ইনিশিয়াল টেনশন হবে 2T2, তাহলে T2 ক্যান্সেল হলে v1 বাই v2 হয়ে গেল √2:1। তাহলে √2:1 দেখো তোমার অপশন 4 এ আছে, তো অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, √2:1। নেক্সট 17। 17 এ কি বলছে দেখো, বলছে the ratio of the distance traveled by a freely falling body in time first, second, third। দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম যদি বলা থাকে তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কত হয়? দেখো আমাদের যদি আমরা ফর্মুলা লিখি tth সেকেন্ড, ডিস্টেন্স ইন tth সেকেন্ড, তাহলে আমরা কি লিখি h ইজ ইকাল টু হাফ g 2t minus 1 when
ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0। তাহলে যে 2t - 1 এই যে জিনিসটা এটা কিন্তু অড নাম্বার। দেখো t এর ভ্যালু যদি 1 বসাও তাহলে 2 × 1 - 1 মানে 1 আসবে। t এর ভ্যালু 2 বসালে 2 × 2 = 4 - 1 মানে 3 আসবে। t এর ভ্যালু 3 বসালে 3 × 6 - 1 মানে 5 আসবে। তাহলে 2t - 1 রিপ্রেজেন্ট করছে অড নাম্বারকে। তাহলে বুঝতেই পারছো ডিসটেন্স তার রেশিওটা হবে 1:3:5:7 এরকম ভাবে চলতে থাকবে। তার মানে অপশন 1 ইজ দ্য কারেক্ট। তাহলে একটা বডিকে যখন আমরা একটা হাইট থেকে ফ্রি ফল করব তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই যে টাইম গুলো তাতে ওর যে ডিস্টেন্স সেটা সবই অড নাম্বারের রেশিও হবে 1:3:5 বিকজ 2t - 1 represent odd number when t is 1, 2, 3, 4. Next question number 18. Question number 18 কি বলছে দেখো। Question number 18 এ বলা হচ্ছে যে when light propagate through a metal medium of relative permeability epsilon r, relative permeability mu r, then velocity of light, velocity of light in vacuum c, velocity of light in vacuum c কি হয় 1/√/mu naught epsilon naught, আর velocity of light in a medium 1/√mu epsilon. So if we divide this to v/c, that means √v/c যদি আমরা ডিভাইড করো তাহলে হবে দেখো v/c করলে v/c হবে mu naught by mu into epsilon naught by epsilon. এবার আমরা জানি যে mu মানে mu naught into mu r, আবার epsilon মানে epsilon naught into epsilon r. সো এখানে mu naught ক্যান্সেল, epsilon naught ক্যান্সেল, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/√mu r epsilon r. তাহলে ভেলোসিটি অফ লাইট হলো c/√mu r epsilon r. তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট। অপশন 2 ইজ কারেক্ট অপশন। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 18 আমরা করলাম, সরি 19 এ কি বলা হচ্ছে let T1 and T2 be the energy of an electron in the first and second excited state, then hydrogen atom, what is the ratio of T1 to? দেখো আমরা জানি যে এনার্জি of an atom, hydrogen atom proportionate 1/n², এনার্জি proportionate কি হয় 1/n²। তাহলে এখানে T1 T2 তার রেশিও তাহলে কি লিখবো T1/T2 is equal to n2² / n1²। এবার এখানে আমাদের দেখো কি বলেছে ফার্স্ট আর সেকেন্ড এক্সাইটেড স্টেট। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে n2 হবে 3 আর ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n1 হবে 2, তাহলে মানে 9/4। সো দ্য রিকোয়ার্ড রেশিও 9:4, 9:4 অপশন 2 তে আছে। সো অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 20, when two monochromatic light frequency nu and nu/2 are incident on a photoelectric metal, their stopping potential become VE/2 or VE, then threshold frequency. ফার্স্টে দেখো আমরা লিখবো আমাদের প্রথমে যখন ফ্রিকোয়েন্সি নিউ তখন স্টপিং পোটেনশিয়াল আছে VS/2, তাই তো? তাহলে আমরা লিখতে পারি দেখো E VS/2 equal to h nu minus phi হচ্ছে ওয়ার্ক ফাংশন। নেক্সট বলছে কি ফ্রিকোয়েন্সি যখন nu/2 তখন স্টপিং পোটেনশিয়াল VS, তাহলে E VS equal to h nu/2 minus phi। এবার আমরা এই দুটোকে যদি একটু সলভ করি দেখো তাহলে এখান থেকে যে EVS ইকুয়েশন 2 থেকে এই EVS এর ভ্যালু যদি আমরা ইকুয়েশন 1 এ পুট করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা কাজ করতে পারি দেখো সেকেন্ড ইকুয়েশনটাকে বোথ সাইডে আগে
আমরা সেকেন্ড ইকুয়েশন, আচ্ছা ফার্স্ট ইকুয়েশনটাই ধরো, দেখো আমরা একটা কাজ করি, দেখো প্রথমে এই ফার্স্ট ইকুয়েশন যেটা আছে এখান থেকে আমরা এটা লিখতে পারি, দেখো ইভিএস ইকুয়াল টু 2h নিউ মাইনাস 2 এবার এই যে ইকুয়েশনটা পেলে, এটা ধরো ইকুয়েশন 3, তাহলে 2 আর 3 এর রাইট হ্যান্ড সাইডকে ইকুয়াল করে দাও। যদি আমরা 2 আর 3 রাইট হ্যান্ড সাইডকে ইকুয়াল করি, দেন 2h নিউ মাইনাস 2 ইজ ইকুয়াল টু h নিউ বাই 2 মাইনাস 5। তাহলে এখানে দেখো যদি আমরা সাইড চেঞ্জ করে দিই, তাহলে আমাদের আসছে 3h নিউ বাই 2 ইজ ইকুয়াল টু 5। এবার আমরা জানি যে 5 মানে হচ্ছে h ইন্টু নিউ নট হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু হবে তোমার 3 নিউ বাই 2। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হবে 3 নিউ বাই 2। দ্যাট মিনস অপশন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি 3 নিউ বাই 2। তো অপশন তোমার কোথায় আসছে, দেখো অপশন 2। অপশন 2 ইজ দ্য কারেক্ট অপশন, 3 নিউ বাই 2। দেখো এখানে কোনো অঙ্কই কিন্তু খুব বড় নয়, কোনো অঙ্কই করতে মোর দ্যান 1 মিনিট টাইম কিন্তু এখনো অব্দি লাগছে না। আমি যে অঙ্ক করছি প্রত্যেকটাই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো কমপ্লিট হচ্ছে। নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখো আমরা চলে আসবো 21 এ কি বলছে 21 A shell of mass m is raised initially. It explodes into fragments, 3 fragments, 3টে টুকরো হয়ে গেছে। একটা কোনো মাস এক্সপ্লোড করেছে মানে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হওয়ার পর তার 3টে টুকরো হয়েছে। তো 3টে টুকরোর মাস তোমাদের বলে দিয়েছে 2:2:1। তার মানে দেখো 2:2:1 যদি মাস হয়, তাহলে একটার মাস 2m, আরেকটা 2m, তার আরেকটা m, তাহলে টোটাল মাসটা কত হবে 5m। If the fragments having equal mass are fly off mutually perpendicular to each other with speed v, then what is the speed of the lighter mass? তা ধরো এই হচ্ছে আমার টোটাল মাসটা which is 5m। এবার 2m যে মাসটা, এটা ধরো 2m মাস, এটা মুভ করছে উইথ ভেলোসিটি v। এইখানে একটা মাস আছে 2m, মুভ করছে উইথ ভেলোসিটি v। এবার লাইটার মাসটা ধরো মুভ করছে অ্যালং দিস ডিরেকশন, লাইটার মাস কত m, আমি তার ভেলোসিটি ধরে নিলাম সে u, আমাকে ইউটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এখানে জাস্ট এই যে লাইটার মাসটা যার ভেলোসিটি u, তার অ্যাঙ্গেলটা এখানে যদি থিটা ধরে নিই, তাহলে এর কম্পোনেন্ট হবে এখানে mu cos থিটা, আর এখানে দেখো কম্পোনেন্ট হবে mu sin থিটা। জাস্ট এবার আমাদের কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করতে হবে অ্যালং হরাইজন্টাল ডাইরেকশন, অ্যালং ভার্টিক্যাল ডাইরেকশন। অ্যালং হরাইজন্টাল ডিরেকশন দেখো মোমেন্টাম আছে এখানে 2mv, সো উই ক্যান রাইট 2mv ইজ ইকুয়াল টু mu cos থিটা। আর ভার্টিক্যাল ডিরেকশনে দেখো 2mv ইজ ইকুয়াল টু mu sin থিটা। হয়ে গেল এই দুটো ইকুয়েশন। এবার এই দুটো ইকুয়েশনকে তুমি যদি স্কোয়ার করে অ্যাড করে দাও, তাহলেই দেখো তোমার চলে আসছে এখানে, আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি আমরা করি, তাহলে এখানে v স্কোয়ার প্লাস v স্কোয়ার ইজ ইকুয়াল টু 4v স্কোয়ার প্লাস 4v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার। তাহলে u স্কোয়ার হয়ে গেল 8v স্কোয়ার, সো u হবে 2√2 ইন্টু v। 2√2 ইন্টু v দেখো অপশন 1 এ আছে, সো অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো নেক্সট আমরা যদি যাই কোশ্চেন নাম্বার 22, কি বলছে এ বডি অফ মাস 60 গ্রাম এক্সপেরিয়েন্স এ গ্র্যাভিটেশনাল ফোর্স অফ 3 নিউটন। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স 3 নিউটন, মাস 60 গ্রাম, when placed at a perpendicular point, when placed at a particular point, the magnitude of the gravitational field, দেখো মনে রাখবে গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে ইন্টেন্সিটি
সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশনের সমান। তোমরা যদি একটু ডাইমেনশন অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে অ্যাক্সেলারেশনের ডাইমেনশন আর ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে ডাইমেনশনাল ফর্মুলা দুটো সেম হয়। তাহলে আমাকে যখনই কোথাও গ্র্যাভিটেশনাল ফিল্ড বের করতে বলছে তার মানে অ্যাকচুয়ালি আমাকে অ্যাক্সেলারেশন বের করতে হবে। তাহলে অ্যাক্সেলারেশন কি করে বের করে? ফোর্স বাই মাস। তাহলে ফোর্স কত? 3 নিউটন আর মাস 60 গ্রাম মানে 0.6 কেজি। তাহলে হয়ে গেল 5। তাহলে হয়ে গেল কত? 3 নিউটন আর 60 গ্রাম মানে অ্যাকচুয়ালি তোমার হবে তাহলে কত? 60 গ্রাম মানে 0.6। তাহলে এটা হলে 30/6। তাহলে 30/6 তাহলে 5 নিউটন পার কেজি। A body of mass 60 গ্রাম, সরি 60 গ্রাম, এটা 0.06 হবে। তো 0.06 মানে একটু ক্যালকুলেশনটা গন্ডগোল হয়ে গেল, সরি। দেখো এখানে মাসটা যেটা দিয়েছো 60 গ্রাম, এটাকে কেজিতে নেবে, তো মানে 60/1000, তার মানে 3000/60। তো 0 ক্যান্সেল, তাহলে এটা হবে 50। সো 50 নিউটন পার কেজি। 50 নিউটন পার কেজি। So option 4 is the correct option. তাহলে আমাকে যখনই ইন্টেন্সিটি অফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড বের করতে হবে, আমরা ফাইন্ড আউট করবো অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা আর ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডাইমেনশনাল ফর্মুলা সেম হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 21 কি বলছে? Biot-Savart law gives us experience. Biot-Savart law gives us the expression for the magnetic field strength of an infinitesimally current element ideal of a current carrying conductor. ঠিকই আছে, আমরা Biot-Savart law যে ম্যাগনেটিক ফিল্ড বার করি সেটা তো একটা ডিএল সেগমেন্টের জন্যই বের করি, তাই না? Biot-Savart law অনুযায়ী দেখো আমাদের ফর্মুলা হয় B = μ0/4π I dl sin theta by r square। আমরা ডিএল সেগমেন্টের জন্যই করি, তাহলে স্টেটমেন্ট 1টা কারেক্ট, এটার কোনো ভুল নেই। এবার স্টেটমেন্ট 2টা পড়ো। বলছে Biot-Savart law is analogous to the Coulomb's inverse square law। না, Biot-Savart law কুলম্বস ল এর সাথে অ্যানালগাস নয়, কারণ Biot-Savart law আমরা কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করি, আর কুলম্বস ল ক্যালকুলেট করে ফোর্স বিটুইন টু চার্জেস। তো এখানে দুটো জিনিস অ্যানালগ হতে পারে না, তার মানে অপশন 2টা ভুল আছে। তাহলে আমাদের এখানে দেখো যে অপশন গুলো দিয়েছে, তাহলে 1 নম্বর অপশনটা বলছে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। তাহলে এটাই হচ্ছে ঠিক। স্টেটমেন্ট 1টা ঠিক, Biot-Savart law এর সম্বন্ধে যেটা বলেছে, কিন্তু Biot-Savart law কোনোভাবেই কুলম্বস ল এর সাথে অ্যানালগ হয় না। তো কুলম্বস ল এর সাথেও কখনোই অ্যানালগ হয় না, তো সেই জন্য ওটা আমাদের ভুল স্টেটমেন্ট। নেক্সট দেখো আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 কি বলছে আমাদের? দেখো, টু hollow conducting sphere of radius r1 r2 have equal charges. The potential would be, the potential হচ্ছে v is equal to q by r, তাহলে v proportionate 1/r। তাহলে যার রেডিয়াসটা কম তার পোটেনশিয়াল বেশি হবে, তার রেডিয়াস কম যেটা সেটা পোটেনশিয়াল বেশি। দেখো তাহলে স্মলার স্ফিয়ার যেটা হবে তার পোটেনশিয়াল বেশি হবে, তার মানে অপশন 4 মোর অন স্মলার স্ফিয়ার। অপশন 4 ইজ কারেক্ট, মোর অন স্মলার স্ফিয়ার, মোর অন স্মলার স্ফিয়ার। নেক্সট 25। 25 বলছে as the temperature increases the electrical resistance। দেখো আমরা টেম্পারেচারের সাথে যারা মেটালিক কন্ডাক্টর হয় তাদের রেজিস্ট্যান্স ইনক্রিজ করে, কিন্তু সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স ডিক্রিজ করে। তাহলে এখানে দেখো ইনক্রিজ ফর কন্ডাক্টর দ্যাট ইজ মেটাল, বাট ডিক্রিজ ফর সেমিকন্ডাক্টর। অপশন 1 ইজ কারেক্ট, অপশন 1 ইজ কারেক্ট। 26, a biconvex lens has radius 20 cm each. If the refractive index of the material
of the lens 1.5, তা তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিচ্ছে 1.5, রেডিয়াস বলছে 20 সেমি, দ্যাট ইজ 0.2 মিটার। পাওয়ার বের করতে হবে। দেখো পাওয়ার মিন 1/f, আর লেন্স মেকার্স ফর্মুলা অনুযায়ী 1/f মানে মিউ মাইনাস 1, 2/1, সো মিউ 1.5, 2, আর এর ভ্যালু 0.2। তাহলে এখানে দেখো তোমার চলে আসছে 0.5 ইন্টু 2/0.2। পয়েন্টটা তুললে এখানে 10 চলে যাবে, এই পয়েন্ট তুলে এখানে 10 আসবে, 10 কেটে গেল, 2 ক্যান্সেল, সো দ্য অ্যান্সার ইজ 5। অ্যান্সার হবে 5 ডায়োপ্টার এবং প্লাসে, প্লাস 5 ডায়োপ্টার। অপশন 1 ইজ দ্য কারেক্ট। নেক্সট চলে এসো 27। কি বলছে? The dimension ml t to the power minus 2 a to the power minus 2 belong to, এই যে ডাইমেনশনাল ফর্মুলাটা দিয়েছে দেখো, ml t to the power minus 2 a to the power minus 2, এটা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি ডাইমেনশনাল ফর্মুলা। তোমরা ডাইমেনশনাল ফর্মুলা যখন বিভিন্ন টপিক পড়ো, আর যে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো, তাদের ডাইমেনশনাল ফর্মুলা গুলো তোমার অবশ্যই তোমার এখানে তো তার ডাইমেনশনাল ফর্মুলা তোমরা একটু মুখস্থ করবে। এটা মুখস্থ করাটা দরকার, কারণ সবসময় পরীক্ষা হলে বসে ডাইমেনশনাল ফর্মুলা যদি তুমি ক্যালকুলেট করতে যাও, এটা অকারণ সময় নষ্ট হয়। তো আমার মনে হয় যে সেটা দরকার হয় না, সেটা দরকার হয় না। আমার মনে হয় তোমরা একটু ফর্মুলা গুলো যদি মুখস্থ করো, তাহলে অনেকটা সময় বাঁচতে পারে। তো ডাইমেনশনাল ফর্মুলা এটা আমাদের প্রত্যেকের তোমাদের বইতে দেখবে আছে, তোমরা সেটা একটুখানি আশা করি মুখস্থ করে নেবে। নেক্সট দেখো বলছে ইফ এ সোপ বাবল এক্সপ্যান্ডস দ্য প্রেসার ইনসাইড দ্য বাবল। তো প্রেসারের ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স বাই এরিয়া। when a soap bubble increases, তাহলে সোপ বাবেল যখন ইনক্রিজ করবে তখন তার তো রেডিয়াস বড় হবে, রেডিয়াস বড় হলে তার সারফেস এরিয়া ডিক্রিজ করবে। তাহলে সারফেস এরিয়া যদি ডিক্রিজ করে, তাহলে দেখো আমাদের সোপ বাবেলের ক্ষেত্রে যখন আমরা যাব, তাহলে এরিয়া বড় যাবে। তাহলে আমাদের প্রেসার হচ্ছে ফোর্স বাই এ, অ্যাকচুয়ালি ফোর্স বাই এ মানে কি 4πr²। তাহলে এখন একটা সোপ বাবেলের সাইজ যদি বড় হয়, ইফ এ সোপ বাবেল এক্সপ্যান্ড, তাহলে রেডিয়াস বড় হবে, তাহলে রেডিয়াস বড় হলে কি হচ্ছে প্রেসার ডিক্রিজ করবে। সো প্রেসার ডিক্রিজেস, দ্যাট ইজ অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29। নেক্সট আমরা আসছি 29 এ। 29 দেখো বলছে লং সলিনয়েড অফ রেডিয়াস 1 মিলিমিটার 100 টার্নস পার মিলিমিটার। 100 টার্নস পার মিলিমিটার, এখানে সবার কাজ হচ্ছে সলিনয়েড নিয়ে যখনই কাজ করবে তুমি আগে নাম্বার অফ টার্ন ইন পার ইউনিট লেন্থ ক্যালকুলেট করবে। এখানে 100 টার্নস পার মিলিমিটার বলছে, তাহলে 100 কে ডিভাইড করো 10 টু দি পাওয়ার -3 দিয়ে, তাহলে তুমি নাম্বার অফ টার্ন ইন পার মিটার পেয়ে গেলে। মানে 1 মিটারে কতগুলো পাক আছে, এটা হবে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 নাম্বার অফ টার্ন ইন পার মিটার। এখানে মিলিমিটারে আছে, ওটাকে মিটারে করে নাও। এবার কারেন্ট দিয়েছে 1 অ্যাম্পিয়ার, তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। এবার দেখো সলিনয়েডে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে মিউ নট এনআই। মিউ নট এনআই, মিউ নটটা কত হয় 4π ইন্টু 10 টু দি পাওয়ার -7, এন 10 টু দি পাওয়ার 5, আর টি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে দেখো এখানে, সরি মিউ নট এনআই, আই হচ্ছে কারেন্ট, কারেন্ট হচ্ছে এখানে 1 অ্যাম্পিয়ার। তাহলে কত আসছে এটা 4π ইন্টু 10 টু দি পাওয়ার -2, 4π ইন্টু 10 টু দি পাওয়ার -2, 4π করলে হয় 12.56 ইন্টু 10 টু দি পাওয়ার -2 টেসলা। জাস্ট আমাদের এইটা খেয়াল রাখতে হবে, নাম্বার অফ টার্ন ইন পার ইউনিট লেন্থ। তাহলে আমাদের 100 নাম্বার অফ টার্ন পার মিলিমিটারে আছে, ওটা পার মিটারে করে নিতে হবে, তাহলেই দেখবে তুমি এন এর ভ্যালু পেয়ে গেলে। এবার এই ফর্মুলাটা তোমরা জানা, তোমাদের জানা, ফর্মুলার ভ্যালু বসালেই অ্যান্সার এসে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 30।
কোশ্চেন নাম্বার 30 দেখো বলছে কি, কোশ্চেন নাম্বার 30 বলছে the displacement time graph makes an angle 30 degree 45 degree as shown in the figure. The ratio of the respective velocity, the ratio of their respective velocity. তো আমরা এটা পড়েছিলাম, দেখবে যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের ক্ষেত্রে স্লোপ মানে ট্যান থিটা ইকুয়াল টু হয় ভেলোসিটি। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল আছে দেখো 30, একটা আছে 45, তাহলে তোমার ভেলোসিটি রেশিও যদি বের করতে হয় তাহলে তুমি জাস্ট কি করবে, tan 30 ডিগ্রি ইজ টু tan 45 ডিগ্রি। tan 30 1/√3, tan 45 কত হয় 1, so the answer is 1:√3, 1:√3। তাহলে অপশন 2 is the correct, option 2 is correct। এবার দেখো 31 এ কি বলছে যে in the given circuit ABC potential drop across the two PN junction diodes are equal। দেখো এখানে প্রথম সার্কিটটাতে দুটো PN junction ডায়োডই ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে এদের দুজনের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। আবার সিতেও দেখো দুটো PN junction ডায়োডই রিভার্স বায়াসে আছে, তাহলে এখানেও এদের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। তাহলে কারেক্ট হবে এ আর সিটা, মানে অর্থাৎ অপশন এই যে অপশন 2, both circuit A and C are correct, both circuit A and C are correct। নেক্সট এবার চলে আসি আমরা দেখো 32 তে। 32 বলছে যে in a young double slit experiment a student observed 8 fringe in a certain segment of screen when a monochromatic light 600 nanometer of wavelength is used. If the wavelength of light is changed to 400 nanometer, তাহলে সে কটা ফ্রিঞ্জ দেখবে। এই নাম্বার অফ ফ্রিঞ্জ আর ওয়েভলেন্থ এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে তুমি এখানে লিখবে যে n1 λ1 is equal to n2 λ2। তাহলে এখানে প্রথমে নাম্বার অফ ফ্রিঞ্জ n1 দেখো 8 বলা আছে, λ1 বলা আছে 600, n2 টা আমাকে বের করতে বলেছে, λ2 বলেছে আমাদের 400। তাহলে এখানে দেখো n2 তোমার চলে আসছে 12, তাহলে 12টা ফ্রিঞ্জ তুমি দেখতে পাবে। সো অপশন 2 ইজ কারেক্ট। নেক্সট 33, a spherical ball is dropped in a long column of highly viscous liquid। একটা ভিসকাস লিকুইডের মধ্যে যদি আমি একটা স্ফেরিক্যাল বলকে ড্রপ করি, তাহলে the curve is in the graph shown which represent v versus t graph। দেখো একটা বলকে কোনো হাই ভিসকাস লিকুইডের মধ্যে ড্রপ করলে ইনিশিয়ালি ওর ভেলোসিটিটা বাড়তে থাকে, ভেলোসিটি বাড়তে 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 আফটার সাম টাইম ওর ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায়, যেটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। তোমরা পড়েছো স্টোকস ল, টার্মিনাল ভেলোসিটি। একটা হাই ভিসকাস লিকুইডের মধ্যে একটা বলকে যখন তুমি ড্রপ করবে, প্রথমে ওর ভেলোসিটি ইনক্রিজ করবে, আফটার সাম টাইম ভেলোসিটি বিকাম কনস্ট্যান্ট, দ্যাট ইজ টার্মিনাল ভেলোসিটি। তার মানে গ্রাফটা হয় এরকম দেখতে। আমরা যদি টাইমটা এক্স অ্যাক্সিসে রাখি, ভেলোসিটিকে ওয়াই অ্যাক্সিসে রাখি, তাহলে প্রথমে ভেলোসিটি বাড়বে, তারপরে প্যারালাল উইথ এক্স অ্যাক্সিস। দেখো এই গ্রাফটা এখানে দেখাচ্ছে এই যে অপশন বি এর গ্রাফটা, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট। তার মানে এই 4 নম্বরটা হবে তোমার উত্তর, বিটা হচ্ছে কারেক্ট গ্রাফ। 34 কি বলছে দেখো, an electric lift with a maximum load 2000 kg, এই 2000 কেজির মধ্যে কি কি আছে, এই 2000 কেজির মধ্যে লিফটের ওয়েট আছে আর প্যাসেঞ্জারের ওয়েট আছে, is moving up with a constant speed of 1.5 meter per second, frictional force 3000 Newton, the minimum power delivered by the motor। তাহলে পাওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স ইনটু ভেলোসিটি,
ফোর্স ইনটু ভেলোসিটি। তাহলে এখানে ফোর্স হচ্ছে 2000, এটা একটা ফোর্স আছে ওয়েট অফ দ্য সিস্টেম, সঙ্গে একটা এখানে দেখো ফ্রিকশন আছে অপোজিং ফোর্স। তাহলে টোটাল ফোর্সটা নিতে হবে তোমাকে 2000 প্লাস 3000, আর ভেলোসিটি 1.5, তার মানে 5000 ইন্টু 1.5। তাহলে তোমার হয়ে যাচ্ছে, এটা ক্যালকুলেট করলে 5000 ইন্টু 1.5 তুমি যদি করো, 5 5s of 25, 75, সরি এটা ক্যালকুলেট করলে হবে 5 15 75। এটা হয়ে যাচ্ছে দেখো তোমার, তাহলে আমাদের আসলো টোটাল ফোর্স। একটা লিফট যখন উপরে উঠছে, তাহলে আচ্ছা এখানে আরেকটা কাজ করবে, আমি একটা জায়গায় আমার মিস হয়ে গেছে, সরি, আমি এটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে ফোর্সটা যেটা হবে, ফোর্সটা এখানে দুটো ফোর্স আছে, একটা হচ্ছে 2000, এটা হচ্ছে ওয়েট অফ দ্য সিস্টেম, কিন্তু এখানে দেখো ওয়েট অফ দ্য সিস্টেম 2000 কেজি দিয়েছে, তো কেজিতে তো ওয়েট হবে না, আমাদের অঙ্ক করতে গেলে এটাকে নিউটনে কনভার্ট করতে হবে। তো সেই জন্য 2000 কে তুমি মাল্টিপ্লাই করবে 9.8 দিয়ে, আর প্লাস করবে 3000, প্লাস 3000, এবার এটাকে মাল্টিপ্লাই করো 1.5 দিয়ে। এইবার দেখো তোমার অ্যান্সার চলে আসবে 2000 ইন্টু 9.8, 2000 ইন্টু 9.8 করলে হবে 19600, প্লাস 3000, প্লাস 3000 করলে আসছে 22600, তার সাথে 1.5 মাল্টিপ্লাই করবে, তাহলে হবে 33। এখানে একটা জিনিস আবারও আমার ভুল হলো, আমি খেয়াল করিনি, সরি, ভেরি সরি। এখানে দেখো জি এর ভ্যালুটা 10 দেওয়া আছে, তো আমি এখানে 9.8 লিখে দিয়েছি, তো এটাও 9.8 লেখা যাবে না, আমি আরেকবার এখানে করছি। এটা হবে 2000 ইন্টু 10, জি এর ভ্যালু 10 আছে, প্লাস 3000, আর এখানে 1.5, তাহলে এটা হয়ে গেল তোমার 2000 ইন্টু 10 মানে 20,000, 20,000 প্লাস 3000 মানে 23,000, 23,000 কে আমরা ইন্টু করবো 1.5 দিয়ে, 34500, 34500 জুল পার সেকেন্ড, দ্যাট ইজ ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াটও লিখতে পারো, ঠিক আছে। তারপরে ফোর্সটা হচ্ছে এখানে 2000 কেজি, এটা হচ্ছে মাস অফ দ্য সিস্টেম, তোমাকে এটাকে ওয়েটে কনভার্ট করতে হবে। তো মাস অফ দ্য সিস্টেমকে ওয়েটে কনভার্ট করতে গেলে জি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তো এখানে জি এর ভ্যালুটা 10 দেওয়া আছে, সেই জন্য 2000 ইন্টু 10 করবে, আর তার সাথে অ্যাড করবে 3000, কারণ ওয়েটটা যেমন ডাউনওয়ার্ড, সেরকম ফ্রিকশন বা রেজিস্টিভ ফোর্স সেটাও তো ডাউনওয়ার্ড থাকবে, লিফট তো উপরে উঠছে, তাহলে ফ্রিকশনটা নিচের দিকে, ওয়েটটাও নিচের দিকে, তাই টোটাল ওয়েটের সাথে ফ্রিকশনকে অ্যাড করতে হবে। এবার এটা হলো টোটাল ফোর্স, তাকে ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি পাওয়ার পাবে। এবার দেখো 35 এরটা, 35 কি বলছে দেখো, তো 35 যেটা বলছে, দেখো 35 এ the graph which shows the variation of de Broglie wavelength momentum, দেখো আমরা de Broglie hypothesis পড়েছি, de Broglie wavelength lambda is equal to h by p, কারণ ল্যামডা মোমেন্টামের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, গ্রাফটা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা, অপশন 2 ইজ কারেক্ট, রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা। নেক্সট এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 35, সরি, কোশ্চেন নাম্বার 35 হয়ে গেল 36। 36 বলছে দেখো, এ বিগ সার্কুলার কয়েল অফ 1000 টার্ন, এ বিগ সার্কুলার কয়েল অফ 1000 টার্ন, মানে নাম্বার অফ টার্ন তোমায় বলে দিল 1000, অ্যাভারেজ রেডিয়াস 10, অ্যাভারেজ রেডিয়াস 10, তাহলে এখান থেকে এরিয়া বার করতে পারবে, এরিয়া হবে পাই আর স্কোয়ার, এরিয়া হবে পাই আর স্কোয়ার, তার মানে পাই রেডিয়াস যদি 10 হয় তাহলে 10 স্কোয়ার, দ্যাট ইজ 100 পাই, এটা এরিয়া হলো। rotate about its horizontal diameter at 2 radian per second, so omega 2 radian per second,
if the vertical component of the earth magnetic field এর vertical component b suffix b 2 into 10 to the power minus 5 Tesla, the electric resistance of the coil is 12.56 resistance. তোমাকে বের করতে হবে কারেন্ট, তাহলে ফার্স্ট ইএমএফ বের করো। ইএমএফ এর ফর্মুলা হচ্ছে এন বি এ ওমেগা, দ্যাট ইজ ইএমএফ, এন বি এ ওমেগা। এন বি এ ওমেগা, এন হচ্ছে কত 1000, বি হচ্ছে 2 into 10 to the power minus 5, এরিয়া কত পাই into 100 into ওমেগা, ওমেগা 2, ওমেগা হচ্ছে 2। এটা করলে এখানে আসছে দেখো 5, তো এটা হচ্ছে হবে 12.56 ভোল্ট। এবার কারেন্ট, কারেন্ট হচ্ছে ইএমএফ বাই রেজিস্ট্যান্স, ইএমএফ বাই রেজিস্ট্যান্স। সো 12.56 কে ডিভাইড করো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সও দেখো 12.56 আছে কোশ্চেন, 12.56 রেজিস্ট্যান্স, তাহলে 1 অ্যাম্পিয়ার হবে তোমার কারেন্ট। সো দা অপশন 1 হয়ে গেল। ইজি, কিছু না, জাস্ট ফর্মুলা আর কনসেপ্ট, এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। শুধু ফর্মুলা মাথায় রেখে অঙ্ক হবে না, আবার শুধু কনসেপ্ট দিয়ে হবে না। ফর্মুলা আর কনসেপ্ট এই দুটো যদি তুমি মনে রাখতে পারো বা বুঝে নিতে পারো, তাহলে ফিজিক্সের অঙ্ক কোনো ব্যাপারই না, সব ইজি। নেক্সট হচ্ছে 37। 37 এ বলছে দেখো 2 পয়েন্ট চার্জ মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ আর প্লেসড এট এ ডিস্টেন্স এল। তাহলে দেখো যে ডায়াগ্রামটা এঁকে দিয়েছে, মাইনাস কিউ প্লাস কিউ চার্জ প্লেসড এট এ ডিস্টেন্স এল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক ডাইপোল। মানে এখানে যেটা ফর্ম হয়েছে সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল, তাই তো? এখানে দেখো এটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল, মাইনাস কিউ প্লাস কিউ ডিস্টেন্স এল। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তোমাকে ইন্টেন্সিটি মানে প্রাবল্য বের করতে হবে at a distance r, rটা very very greater than l। তাহলে দেখো আমি at a distance r যখন ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বের করব, r is very very greater than l, তাহলে এটা তো end on পজিশন। end on পজিশনে যখন r is very very greater than l হয়, তখন ইন্টেন্সিটি হয় 1/4 pi epsilon naught 2 into p by r cube। এখানে p হচ্ছে ডাইপোল মোমেন্ট, তার মানে ইন্টেন্সিটি r কিউবের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, e ইনভার্সলি প্রপোর্শনাল r কিউব। তাহলে দেখো এখানে অপশন 4 ইজ কারেক্ট। এবার আসছি আমরা 38 এ। দেখো 38 কি বলছে, 38 বলছে and series LCR সার্কিট, তোমাকে L দিয়েছে 100, মানে ইন্ডাকটেন্স দেওয়া আছে 100 হেনরি, ক্যাপাসিটেন্স বলেছে 10 মাইক্রোফ্যারাড, আর রেজিস্ট্যান্স R 50 ওহম, আর সোর্স ভোল্টেজ যেটা আছে সেটা হচ্ছে 200 sin 100t। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সি অফ দা সোর্স। তাহলে সোর্স ভোল্টেজ দেখো 200 sin 100t, তাহলে আমরা জানি অল্টারনেটিং কারেন্টের ইকুয়েশনে V is equal to V naught sin ওমেগা t হয়। তাহলে ওমেগার ভ্যালু কত আছে 100, তাহলে ওমেগা যদি 100 হয় তাহলে ওমেগা মানে কি 2 পাই ইনটু ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কত হচ্ছে 50/π, তাহলে সোর্স ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 50/π। তাহলে আমরা একটু অপশনের দিকে তাকাবো, দেখো সোর্স ভোল্টেজ ফ্রিকোয়েন্সি 50/π একমাত্র অপশন 4 এ আছে, আর কোথাও কিন্তু সোর্স ভোল্টেজের ফ্রিকোয়েন্সি নিউ 50/π নেই, তার মানে অপশন 4টাই উত্তর হয়েছে, অপশন 4ই তার মানে অ্যান্সার হবে। তাহলে সেক্ষেত্রে আলাদা করে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কিন্তু ক্যালকুলেট করার দরকার নেই, তাহলে তোমার সময় অনেকটা সেভ হয়ে গেল, তোমার সময়টা সেভ হয়ে গেল। তাহলে তুমি যদি আগে ফ্রিকোয়েন্সি অফ দা সোর্স ভোল্টেজ বার করে নাও, তাহলেই তুমি অ্যান্সারে পৌঁছে যেতে পারছো যে অ্যান্সারটা তোমার কত হবে, অপশন 4। এবার তুমি যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে চাও, তার তো ফর্মুলা জানো, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি 1/2 পাই রুট এলসি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হয় 1/2 পাই রুট এলসি, সেটা দিয়ে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করে নেবে। কিন্তু সেটা দরকার নেই, কারণ আমাদের একটা অপশনে এখানে 50/π আছে, তো সেটাই আমার অ্যান্সার। ওকে, নেক্সট আমরা আসছি 39। এইগুলো একটু চোখ কান খোলা রাখতে হয় জয়েন্টে অঙ্ক করতে গেলে বা নিচে অঙ্ক করতে গেলে, যাতে আমাদের সময়টা আমরা সেভ করতে পারি।
দেখো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 39। the value of the value the volume occupied by the molecule contain 4.5 kg water STP the including এটা ইজি অঙ্ক, তোমরা জানো যে ওয়াটারের মলিকুলার হচ্ছে 18 গ্রাম, তাহলে 18 গ্রাম ওয়াটার কতটা ভলিউম কন্টেন করে 22,400, তাহলে 4.5 কেজি ওয়াটার কত ভলিউম কন্টেন করবে, সিম্পল আমরা বের করে নিতে পারবো। তাহলে 18 গ্রাম হচ্ছে 18 গ্রাম অকুপাই করছে 22,400 সেন্টিমিটার কিউব ভলিউম। তার মানে আমার 1 গ্রামের জন্য কত 22,400 কে আমরা সিম্পল ডিভাইডেড করবো 18 দিয়ে, আর আমাকে ভলিউম বার করতে হবে 4.5 কেজি। 4.5 কেজি মানে 4500 গ্রাম। তাহলে তোমার অ্যান্সার চলে আসছে, দেখো কত, এটা ক্যালকুলেট করলে 22400 ইন্টু 4500 ডিভাইডেড বাই 18 করে দাও, তাহলে হবে 56 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে হচ্ছে 56 ইন্টু 10 টু দি পাওয়ার 5 সেমি কিউব। এটাকে মিটারে কিউব করলে হবে 5.6 মিটার কিউব। সো অপশন 2 ইজ কারেক্ট। অপশন 2 ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে 40। দেখো এটা হচ্ছে হুইস্টন ব্রিজের সার্কিট, তোমরা দেখতেই পাচ্ছ। বলছে a Western bridge is used to determine the value of the unknown resistance x, এখানে x হচ্ছে unknown, by adjusting the variable resistance y, y টা হচ্ছে variable resistance যাকে অ্যাডজাস্ট করে আমরা x বের করব। তাহলে আমরা জানি হুইস্টন ব্রিজের কি হবে, p by q is equal to r by x, p by q is equal to এখানে y by x হবে। এরকম লিখতে পারো p by x is equal to q by y, p by x is equal to q by y। তাহলে এখান থেকে দেখো আমাদের অ্যাকচুয়ালি আসবে p by q is equal to x by y। এবার একটা জিনিস মনে রাখবে যে হুইস্টন ব্রিজের যখন আমরা ফর্মুলা লিখবো যে p by x equal to q by y, বা এখান থেকে আমরা p by q is equal to x by y করলাম, আমাদের এই আননোন রেজিস্ট্যান্স বার করতে হবে x, y টা ভেরিয়েবল। তাহলে এখানে সবসময় আমরা যেটা করি যে p আর q এই দুটোর ভ্যালু খুব কাছাকাছি থাকতে হয়, আর এগুলোর ভ্যালু খুব ছোট হতে হয়। টু মেজার দ্য আননোন রেজিস্ট্যান্স, হুইস্টন ব্রিজের যে ডিসকাশন আছে বা যে প্রিকশনস গুলো আছে সেখানে এটা একটা ইম্পর্টেন্ট কথা আমাদের দেখবে বইতে লেখা আছে যে when you find the unknown resistance, যখন তুমি আননোন রেজিস্ট্যান্সটা বের করবে তখন এই পি আর কিউ এই যে দুটো রেজিস্ট্যান্স এটাকে আমরা রেশিও আর্ম বলি, এই রেশিও আর্মের যে রেজিস্ট্যান্স পি কিউ এরা হবে খুব ছোট এবং দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার, নিয়ারলি ইকুয়াল বা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। সো অপশন 4 ইজ দ্য কারেক্ট। নেক্সট আমরা চলে আসছি, দেখো কোশ্চেন নাম্বার 41। 41 এ কি বলছে, a ball is projected with velocity 10 meter per second at an angle 60 degree with the vertical। তাহলে ধরো আমরা একটা বলকে প্রজেক্ট করছি, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, এটা ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইনের সাথে বলটা প্রজেক্ট করছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে হরাইজন্টাল লাইনের সাথে অ্যাঙ্গেল কত হবে 30 ডিগ্রি, আর এই ভেলোসিটি তোমাকে দিয়ে দিয়েছে 10 ইউর ভ্যালু। এবার বলছে হোয়াট ইজ দ্য স্পিড এট দ্য হাইয়েস্ট পয়েন্ট। এই বলটা যখন হাইয়েস্ট পয়েন্টে পৌঁছবে, এই হচ্ছে প্রজেক্টাইলের পাথ, এই হাইয়েস্ট পয়েন্টে যেটা ভেলোসিটি হয় সেটা হচ্ছে ইউ কস থিটা। তাহলে হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি ইউ কস থিটা। হাইয়েস্ট পয়েন্টে ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটি 0 হয়, খালি হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি থাকে, দ্যাট ইজ ইউ কস থিটা। তাহলে ইউ হচ্ছে 10 আর কস 30 ডিগ্রি, cos 30 √3/2, so 5 √3 meter per second, the answer option 4। তো নেক্সট এখানে দেখো এবার আমাদের 42 কি বলছে, এটা একটা ম্যাট্রিক্স ম্যাচিং আছে। প্রথমে আছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন হচ্ছে m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2, তাহলে অপশন 2, তাহলে a এর সাথে আসবে অপশন 2, A2 হবে। দেখো A2 দেখো এখানে আছে A2 4 নম্বরে, A2 আছে 1 নম্বরে, আর A2 আছে 3 নম্বরে। এবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তোমরা জানো ml² t টু দি পাওয়ার -2 মানে 4, তাহলে এটা হচ্ছে 4, তাহলে B হবে 4। এবার দেখো B4 সেটা 1 নম্বরে আছে,
কিন্তু এখানে 3 নম্বরে B1 নেই, তার মানে 3 নম্বর অপশনটা বাদ চলে গেল। B4 আবার এখানে 4 নম্বরে আছে, তাই 2 নম্বর অপশনটাও বাদ চলে গেল। তাহলে আমার উত্তর 1 অথবা 4 এর মধ্যে হবে। এবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে L স্কয়ার T টু দি পাওয়ার -2, তার মানে সি এরটা হচ্ছে 1। তাহলে C1 দেখো কোথায় আছে, C1 আছে হচ্ছে আমার এই যে C1 অপশন 4 এ। এখানে সি এর সঙ্গে 3 আছে, তাহলে 1 নম্বরটা হবে না, তাহলে আমার 4 এরটা হচ্ছে উত্তর। অ্যান্সার হবে আমার 4। অপশন 4 ইজ কারেক্ট। এন্ড 43 তে কি বলছে দেখো, the area of a rectangular field of length 55.3 and breadth 25 after rounding off the value, তো এরিয়াকে রাউন্ড অফ করো, তাহলে এরিয়া মানে কি লেন্থ ইনটু ব্রেডথ, তাহলে এটা 55.3 কে মাল্টিপ্লাই করবো 25 দিয়ে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে আসে 13.825 10 টু দি পাওয়ার 2। এখানে পয়েন্টের পরে যেহেতু 8 আছে, তাহলে এটাকে রাউন্ড অফ করলে 14 লিখবে, 14 ইন্টু 10 টু দি পাওয়ার 2, মানে এই অপশন 2। এবার দেখো চলে এসো আমাদের কোশ্চেন নাম্বার 44। কোশ্চেন নাম্বার 44 কি বলছে দেখো, a capacitance of capacitor C 900 microfarad fully charged by 100 volt, যেটা আমাদের এই ফিগারটা দেওয়া আছে, ফিগার বি তে। তাহলে এখানে আমরা একটা কাজ করি, আগে কিউটা বের করে নিই। কিউ ইকুয়াল টু হয় সিভি, তাহলে সি হচ্ছে 900 ইন্টু 10 টু দি পাওয়ার -12, আর ভোল্টেজ হচ্ছে তোমার 100 ভোল্ট। তাহলে এখান থেকে কিউ ফাইন্ড আউট করে নিলে, তাহলে কিউ তোমার চলে আসলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার -8 কুলম হলো। এবার বলছে, এবার এই ক্যাপাসিটরটাকে তুমি একটা আনচার্জ ক্যাপাসিটরের সাথে লাগালে, তারও কিন্তু ক্যাপাসিটেন্স 900 পিকোফ্যারাড। এই সার্কিটটা লক্ষ্য করো, ক্যাপাসিটরটাকে ব্যাটারি থেকে খুলে নিলে, খুলে তুমি 900 পিকোফ্যারাডের সাথে এটাকে প্যারালালে লাগিয়ে দিলে। এবার বলছি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, তাহলে এনার্জি যেটা হবে সেটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই 2c। 2c কেন, কারণ এখানে দুটো ক্যাপাসিটর দেখো প্যারালালে আছে, তাহলে প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর হবে c প্লাস c, দ্যাট ইজ 2c। তাহলে এখানে হয়ে গেল এটা 1/4 ইন্টু কিউ স্কোয়ার বাই c। তাহলে এবার 1/4 কিউ স্কোয়ার কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার -8 তার স্কোয়ার, আর c এর ভ্যালু হচ্ছে 900 পিকোফ্যারাড, তাহলে 10 টু দি পাওয়ার -12। তাহলে এখানে তোমার এবার কত আসছে এটা ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে তোমার আসবে 9 কেটে যাবে, এখানে 8 দুগুণি 16 -16, আর এখানে -12 আর 2 মানে -10, তাহলে -6 থাকলো, 9 কেটে গেল, 4 9/4 1/4 2.5, এটা হয়ে যাচ্ছে তোমার 9 ইন্টু 10 টু দি পাওয়ার -8 তার স্কোয়ার divided by 4 divided by 900 into 10 to the power -12, 2.25 10 to the power -6, তো 2.25 10 to the power -6 অপশন 1 এ আছে, অপশন 1 টা তোমার কারেক্ট অ্যান্সার হবে। এবার চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 45। বুঝে দেখো, দুটো পেন্ডুলাম আছে, তাদের একজনের লেন্থ 121, একজনের লেন্থ হচ্ছে 100, স্টার্টিং ভাইব্রেটিং ইন ফেজ at some instant the two are at their mean position in the same phase, মানে কোন একটা সময় ওরা সেম ফেজে ছিল। the minimum number of vibration of the shorter pendulum after which they two are again in same phase, মানে কটা ভাইব্রেশনের পরে আবার তারা সেম ফেজে আসবে। তাহলে দেখো আমরা পড়েছিলাম টাইম পিরিয়ড হচ্ছে √ওভার অফ লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো টাইম পিরিয়ডের রেশিওটা এখানে হবে √ওভার 121/100, দ্যাট ইজ 11/10, তাহলে 10t1 ইজ ইকুয়াল টু 11t2। তাহলে এই ইকুয়েশনটার মানে কি, যে ফার্স্ট পেন্ডুলামটা যেটা শর্টার লঙ্গার পেন্ডুলাম 121 যার লেন্থ,
তো ফার্স্ট পেন্ডুলামের 10টা ভাইব্রেশনের যা টাইম সেটা শর্টার পেন্ডুলামের 11টা ভাইব্রেশনের সাথে সমান। তাহলে ফার্স্ট পেন্ডুলাম যখন 10টা ভাইব্রেশন কমপ্লিট করবে, সেকেন্ড পেন্ডুলাম তখন কটা ভাইব্রেশন করছে? 11টা। তখন তার আবার সেম ফেজে আসবে। তার মানে আমার অ্যান্সার হবে 11, দ্যাট ইজ অপশন 3। আমায় বলেছে যে সেকেন্ড পেন্ডুলাম কটা ভাইব্রেশনের পর ফার্স্ট পেন্ডুলামের সাথে সেম ফেজে হবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পেন্ডুলামের 10টা ভাইব্রেশনের যা টাইম লাগে, সেকেন্ড পেন্ডুলামে 11টা ভাইব্রেশনের সেই টাইম লাগে। তাহলে ফার্স্ট পেন্ডুলাম 10টা ভাইব্রেশন যখন কমপ্লিট করলো, সেকেন্ড পেন্ডুলাম তখন কটা ভাইব্রেশন কমপ্লিট করবে? 11টা। তাহলে 11টা ভাইব্রেশনের পরে ওরা সেম ফেজে আসবে। তাহলে অপশন সি হবে কারেক্ট। নেক্সট আমরা দেখো চলে আসছি এবার কোশ্চেন নাম্বার 46। দেখো 46, তাহলে 46 এ যেটা বলছে দেখো, এ nucleus of mass number 189 splits into two nuclei having mass number 125 or 64. The ratio of the radius of the nucleus. The radius of the nucleus এর ফর্মুলা হচ্ছে r equal to r naught a to the power 1/3. এই হলো মাস নাম্বার। তাহলে আমাদের r1 by r2 এই রেশিওটা আমরা কি লিখবো? তাহলে a1 by a2 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে a1 by a2, a1 কত? 125, এটা কত? 64, তার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এটা হচ্ছে 5 কিউব, 64 হলো 4 কিউব হোল টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ 5/4। রেশিও হবে 5:4। অপশন এ ইজ দ্য কারেক্ট, 5:4। এবার আসছি আমরা 47, কোশ্চেন নাম্বার 47। কি বলছে? Two transparent media 1 and 2 are respectively by a plane boundary. Speed of line একটা মিডিয়ামে দিয়েছে 1.5 10 to the power 8 আর একটা 2 into 10 to the power 8। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে আমরা দেখো জানি যে sin থিটা c is equal to হবে v1 by v2। v1 টা এখানে 1.5 10 to the power 8 আর এটা হচ্ছে 2 into 10 to the power 8। তাহলে sin থিটা c হবে 15/20, তার মানে 3/4, that is 0.75। তার মানে থিটা c sin inverse 0.75, that is option 4। এবার এখানে দেখো 48 হচ্ছে ট্রুথ টেবিল করতে হবে। ট্রুথ টেবিলের ক্ষেত্রে দেখো খেয়াল করো একটা জিনিস, এখানে এ বি এটা একটা অ্যান্ড গেট, এটা একটা অ্যান্ড গেট। এবার সার্কিটটাকে আমি একবার একটু বড় করে তোমাদের এঁকে বোঝাই, এটা তাহলে সুবিধা হবে। এখানে বলছে কি সার্কিটটা, এখানে একটা অ্যান্ড গেট দিয়েছে, এই একটা অ্যান্ড গেট, এর ইনপুট এখানে আছে এ, এখানে দেখো এটা আরেকটা অ্যান্ড গেট দেওয়া আছে, এখানে একটা নট গেট আছে, নট গেট দিয়ে এটাকে দেখো নিয়ে গেছে এটা বি ইনপুট আছে, ঠিক আছে। এই সাইনটাকে বলে জাম্পার, মানে এই তারটার সাথে কিন্তু বি এই নট গেটের কোনো কানেকশন নেই। আর এখানে আবার আরেকটা অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট। তাহলে এবার দেখো আমি এখানে ট্রুথ টেবিল বানাই, এ বি আর আউটপুট। আমি ধরো এ তে 0 দিচ্ছি, বি তে 0, তাহলে এ 0 বি 0। তাহলে এ তে 0 দিলাম মানে দেখো এতে 0 দিচ্ছ মানে এখানে ইনপুটে 0 আসবে, এখানে 0 দিলাম মানে এই বি ইনপুটটা এখানে 0 হবে। এবার এই এতে 0 মানে নট গেট তো ইনভার্টার গেট, তাহলে এইখানে এসে এটা 1 হয়ে যাবে।
আর এটা 0 মানে এখানে 0 থাকবে। এবার দেখো এটা হচ্ছে NAND গেট। NAND গেটে দুটো ইনপুট 0 হলে আউটপুট 1 হয়। আর NAND গেটে 1 0 দিলে আউটপুটে 1 আসে। 1 0 1 হয় NAND গেটে। 1 0 1। এবার দেখো এটা AND গেট। AND গেটে 1 1 কত আসবে? আউটপুট 1। তাহলে 0 0 1। তাহলে 0 0 1 আগে দেখি আমরা। দেখো এখানে অপশন এ তে আমার 0 0 1 আছে আর 0 0 1 আছে অপশন 4 এ। তাহলে আমাদের অ্যান্সারটা অপশন 1 অথবা অপশন 4 এর মধ্যে হবে। 3 আর 2 অপশন এমনিতেই বাদ চলে গেল। এবার আমি 0 0 এর বদলে এটাকে চেঞ্জ করে ধরো আমি এটাকে 0 1 করে দিলাম। 0 1 করে দিচ্ছি। এখানে আমি এটা 1 দিলাম। তাহলে এখানে যদি আমি 1 দিই তাহলে কি হচ্ছে দেখো, এখানে 1 মানে এই বি টার্মিনালটা গিয়ে এখানে 1 হয়ে গেল। তাহলে এই জায়গায় আমি একটা 1 পাবো। এবার এখানে 1 চলে এসছে। তাহলে এবার এখানে 0 মানে এইটা নট গেট, এখানে 1 আসবে, এখানে 1 আসবে। এবার দেখো 0 1 NAND গেটে এখানে 1 হয় আর এটা NAND গেটে 1 1 দিলে 0 হয়। 1 0 আউটপুটে এসে AND গেটে 0 হবে। তাহলে 0 1 এ আউটপুট 0 আসবে। 0 1 এ 0 আসবে। তাহলে দেখো 0 1 0 এখানে আছে। ঠিক আছে, এখানেও দেখো 0 1 0 0ই আছে। এবার আমি উল্টে দিই। এবার আমরা এগুলোকে উল্টে দিই, এটাকে 1 0 করে দেবো। এবার ধর আমি এখানে 1 দিচ্ছি আর এখানে 0। দেখো এখানে 1 মানে এটা 1 হবে, এখানে 0 মানে এটা 0 হলো। এবার এখানে 1 মানে নট গেট হয়ে এখানে যখন আসবে এটা 0 হয়ে গেল আর এখানে তো 0ই আসছে। তাহলে 0 0 এখানে 1 হবে, এখানে 1 0 এখানে 1 হবে। তাহলে 1 1 এন্ড গেটে এখানে আউটপুটে 1 আসে। তাহলে এন্ড গেটে 1 1 1 হয়। তাহলে এখানে 1 0 তে 1 আসবে। 1 0 তে 1 দেখো অপশন এ তে আছে আর এখানে 1 0 তে 1 0 আছে। লক্ষ্য করো 1 0 দিলে আমরা দেখছি 1। তাহলে 1 0 এখানে 0 দেখাচ্ছে আর এখানে 1 0 তে 1 দেখাচ্ছে। তার মানে অপশন 4 আর হলো না, অপশন 1 ইজ দ্য কারেক্ট। তাহলে অপশন 1 ইজ কারেক্ট। তাহলে এইভাবে আমরা পেয়ে যাবো কোনটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে 43। 43 কি বলছে? From Ampere's circuital law for a long straight wire, for Ampere's circuital law for a long straight wire of circular cross section carrying steady current, the variation of the magnetic field in inside and outside the conductor. দেখো ধরো এটা একটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর আছে। এই সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরের মধ্যে দিয়ে ধরো এখানে কারেন্ট পাস করা হচ্ছে কত I। এবার আমাকে বলছে এই বাইরে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আর এই ভেতরে কিউ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এর কি হবে। দেখো যখন একটা কন্ডাক্টিং ওয়্যারের আমরা বাইরে থাকি তখন ম্যাগনেটিক ফিল্ডটা আর এর সাথে মানে ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এটা হচ্ছে বাইরে। আর যখন ভিতরে থাকবে তখন ওটা আর এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। তার মানে পি পয়েন্টে অ্যাট পি, পিটা হচ্ছে বাইরে, তাহলে ওটা আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আর ভেতরে থাকলে ওটা আর এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। অ্যাম্পিয়ার সার্কিটাল ল এই থিওরি তোমরা নিশ্চয়ই পড়েছো বইতে। তাহলে আমার এখানে অপশন 1টা হবে কারেক্ট, কারণ ওখানে বলেছে দেখো বাইরে ইনভার্সলি আর ভেতরে ডাইরেক্টলি। তার মানে ফ্রম দি অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার আপ টু দ্য বাউন্ডারি আমার ম্যাগনেটিক ফিল্ডটা লিনিয়ারলি ইনক্রিজ করবে। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে ম্যাগনেটিক ফিল্ড লিনিয়ারলি ইনক্রিজ করছে, আর যখন আমরা বাইরে চলে যাচ্ছি তখন ওটা ডিক্রিজ করছে ইনভার্সলি উইথ দ্য ডিস্টেন্স আর। 50 কি বলছে দেখো, গিভেন বিলো টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টটা ভালো করে পড়ে দেখো। প্রথমে বলছে the stretching of a spring is determined by the shearing modulus of the material of the spring. ঠিকই আছে, stretching of a spring is determined by the shear modulus of the material. আমরা একটা স্প্রিংকে যখন স্ট্রেচ করি তখন তার শেপ চেঞ্জ হয়, তো শেপ যেখানে চেঞ্জ হয় সেখানে শিয়ারিং মডিউলাস কাজ করে। মানে অপশন অ্যাসারশন এ যেটা বলছে এটা কারেক্ট 2।
এবার বিটা বলছে দেখো রিজনটা কি বলছে, রিজনটা বলছে এ কয়েল স্প্রিং of copper has more tensile strength than a steel spring of same dimension. In the light of the above statement, choose the most correct. এবার দেখো এখানে বলেছে the coil spring of copper is more tensile strength than a steel. এটা কিন্তু ভুল। স্টিলের টেনসাইল স্ট্রেস কপারের থেকে বেশি হয়, এখানে উল্টো বলছে কপারেরটা বেশি। তার মানে বিতে যে রিজনটা ওরা বলছে সেই রিজনটা কিন্তু ভুল আছে, মানে রিজনটা ফলস, কিন্তু অ্যাসারশন যেটা আছে সেটা কিন্তু রাইট। তাহলে অপশন 1টা হবে কারেক্ট, এ ইজ ট্রু বাট রিজন আর ইজ ফলস। তাহলে এই হচ্ছে দেখো আমাদের টোটাল কোশ্চেন পেপারটা আমি তোমাদের এখানে একদম 1 বাই 1 সলভ করে দেখালাম। 1 বাই 1 সলভ করে আমরা দেখানোর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো আমাদের যে কোশ্চেন পেপারটা এসছে সেটা কিন্তু খুব ইজি কিছু আসেনি, মানে খুব কঠিন আসেনি, সরি, কোশ্চেন পেপারটা ইজি ছিল। এমন কোনো অঙ্ক এখানে ছিল না যেটা খুব বেশি কমপ্লিকেটেড বা যেটা খুব বেশি লেন্দি। সব অঙ্কই মোটামুটি দেখো আমি যে করলাম ওই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ডান হয়েছে। তো আমাদের জাস্ট থিওরি এবং ফর্মুলাকে যদি আমরা মাথায় রেখে চলি, যে ফর্মুলা কি আছে আর প্রতিটা অঙ্কের কনসেপ্ট কি আছে, আর একটু বুদ্ধি যে কোন পার্টটা আগে করবো একটা অঙ্কের, তাহলে কিন্তু আমরা অনেক ইজিলি এই প্রবলেম গুলোকে সলভ করতে পারি এবং অনেক কম সময়ে পারি। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে আমার ছাত্রছাত্রীরা, তারা আমার সাথে কথা বলেছো, আমি জানি তারা পরীক্ষা অনেকেই ভালো দিয়েছো। দু একজনের একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে, সেটা হতে পারে, বেটার নেক্সট টাইম, কিন্তু ম্যাক্সিমামরাই ভালো দিয়েছে। তো তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিচ্ছ, তারা এইভাবে কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করো, যাতে আমরা খুব কম সময়ে খুব ট্রিকি মেথডে শর্টকাটে ছোট ছোট স্টেপে অঙ্কগুলো সলভ করতে পারি। একটা অঙ্ককে শর্টকাটে বা সলভে শর্টকাট বা ছোট করে সলভ করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফর্মুলা এবং কনসেপ্ট। তাই যখন কোনো একটা টপিক পড়বে তার কনসেপ্টটা কি সেটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে এবং ফর্মুলাটা অবশ্যই একটু মেমোরাইজ করবে, বেসিক ফর্মুলাগুলো। তাহলে আশা করি আমি সব অঙ্কগুলো তোমরা পারবে এবং খুব চটজলদি সলভ করতে পারবে। আমরা আশা করবো তোমরা এভাবে প্র্যাকটিস করবে এবং নেক্সট টাইম তোমরা সকলেই একটা ভালো র্যাঙ্ক করবে। আমরা এরকম মাঝে মাঝেই আমি আমাদের প্রিভিয়াস ইয়ারে নিটে বা জেই মেনে যে কোশ্চেন পেপার গুলো এসছে সেগুলোকে আমি তোমাদের এরকম সলভ করে করে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষা হলে আমরা একটা প্রশ্নকে কিভাবে হ্যান্ডেল করবো, কিভাবে সেটাকে নেগোশিয়েট করবো, কিভাবে সেখান থেকে তার কারেক্ট অপশনটা খুঁজে বের করবো। তো এরপরে তোমরা আমার চ্যানেলটাকে একটু খেয়াল রাখবে, সেখানে মাঝে মাঝে আমি আপডেট দিই যে আমি কোন দিন লাইভ হব এই কোশ্চেন পেপার গুলো নিয়ে। তো এরকম তোমরা একটু খেয়াল করবে। নেক্সট দিন আমি কবে আমি আরেকটা এরকম কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে অ্যানালাইসিস করবো তোমাদের সুবিধার জন্য, সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলকে তোমরা লাইক এন্ড শেয়ার করো, তাহলে আমি আরো বেশি মোটিভেট হব। থ্যাংক ইউ।